দর্শক আপনার আমার চেয়ে অনেক বুঝদার। অবশ্যই। না, আমি তো এটা সবাইকে বলি, টেলিভিশনে অনেক কিছু সহজে আমরা করতে পারি। হ্যাঁ, সিনেমাতে কিন্তু আমি পকেট থেকে টাকা আরেকজনের বের পকেট থেকে করে টাকা বাই করে আনতে হবে। আমি টিকিট কিনে আমি ছবি দেখছি। সো সেখানে কিন্তু আপনার যদি সেল ভ্যালু না থাকে, হ্যাঁ, এবং আমি কিন্তু টিকিট কেটে দেখবো না, একটা অচেনা গল্প, যাকে আমি ফ্রি দেখতেছি তাকে আমি কেন সিনেমা হলে টাকা দিয়ে দেখবো? এটাও একটা ব্যাপার। অপু বিশ্বাস যে এত ফিতা কাটতেছে, এত জনসম্মুখে যাইতেছে, এত প্রেস কনফারেন্স আসতেছে, এত মিডিয়া কভারেজ আসতেছে, এত পাবলিক হয়ে যেতেছে ইউটিউবে, এত পাবলিক হয়ে যেতেছে ফেসবুকে, এত এই স্ট্যাটাস দিতেছে, আর শাকিব খান পর্দার আড়ালে। আকর্ষণ কেন শাকিব খানের কাছে থাকবে না? না, সেটা একটা ব্যাপার। আবার পাশাপাশি এটা কিন্তু সারা পৃথিবীতেই আছে যে যারা তারকা তারা হ্যাঁ, শুধু অবশ্যই শোবিজের আছে। না, সে ক্রিকেটের, বিভিন্ন জায়গায় ফুটবলের ইয়ে করবে, ব্র্যান্ড এন্ডোর্সমেন্টে যাবে। ব্র্যান্ড কিন্তু সেই অ্যাম্বাসেডর হচ্ছে। এন্ডোর্সমেন্টটা কতগুলা করবে, তার কোয়ান্টিটি থাকতে হবে না? অবশ্যই থাকা প্রয়োজন। সে কি এবং রূপসা চপ্পলেরও এন্ডোর্সমেন্ট করবে? না, আমার মনে হয় যে আহ, এটা আসলে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের উপরে ডিপেন্ড করে। যদি আপনার মার্কেট অনেক বড় হয় হ্যাঁ, এবং সেখানে যদি মার্কেট আপনাকে ডিমান্ড করে, ডিমান্ড আপনি করলেও কি আমি যেতে যাবো কি পারেন। যাবো না, আমার একটা বিষয় আছে না, আমি কোনটাকে বেশি প্রাধান্য দেবো? আমি আমার সিনেমাটা আগে না আমার এন্ডোর্সমেন্ট আগে? আহ, এই যে এতগুলা ক্রিকেটার হারাই গেল এন্ডোর্সমেন্ট করতে করতে, নিজের জায়গাটারই সে মূল্যায়ন করলো না। হারাই যাওয়ার কারণ কি? সে তো একজন সেলিব্রিটি সাব্বির, সে তো একজন সেলিব্রিটি নাসির, সে তো একজন সেলিব্রিটি এই যে সৌম্য। এই এন্ডোর্সমেন্ট এই যে মুস্তাফিজ, এই এন্ডোর্সমেন্টের ইসে দৌড়াতে গিয়ে তার নিজের জায়গাটাই তো সে হারাইলো। তো ওই হ্যাঁ, আসলে নিজের আপনার জায়গাটা তো আপনার এরকমই। সাথে আমি ওই একটা জায়গাতে একমত যে আজকে আপনি সেলিব্রিটি যেই জায়গাটাকে কেন্দ্র করে যেখান হ্যাঁ, থেকে হয়ে এসছেন, হ্যাঁ, ওইটাই কিন্তু আপনার প্রিন্সিপাল এক্স্যাক্টলি, জায়গা। ওইটাকে আগে ঠিক রাখতে ওইটাকে হবে। আপনাকে সবসময় নার্সিং করতে হবে। হ্যাঁ, আমি যদি আমি আমার ফিজিক ঠিক রাখলাম না, হ্যাঁ, আমি আমি যদি নিজেকে রাইট, মেনটেন হ্যাঁ করলাম না। অবশ্যই আমি এই জায়গাটাতে একমত। তবে শোবিজের ক্ষেত্রে গল্পটা একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে আপনি যদি ভালো কন্টেন্টের ছবি না পান, বা ভালো কন্টেন্টের ছবি যদি না হয়, আপনাকে যদি একটা প্ল্যাটফর্ম ভালোভাবে না দেওয়া হয়, আজম ভাই, আপনাকে একটা কথা তাহলে বলি, তো আপনি যখন বললেন আপনি না ভালো কন্টেন্ট যদি না পান, এই যে আজকে আফরান নিশো গত বছর আসছে, এই একটা বছর ধরে সে কেন আসতেছে না? এর কারণ সে কি? অপেক্ষা করছে। সে একটা ভালো কন্টেন্ট খুঁজতেছে। হুম, এই যে শরীফুল রাজ মাঝখানে এতগুলো সিনেমা না করছে, কারণ কি? সে ভালো কন্টেন্ট অবশ্যই, পাইছে, তারপর আইছে, অবশ্যই, অবশ্যই। তাই না, না? এই বিষয়গুলো কিন্তু আপনাকে জাজমেন্টটা এই যে আপনাকেই আমি করতে একটু হবে। নওয়াজুদ্দিন সিদ্দিকীর কাছে যাই, হুম, আমাদের পাশের দেশে, না খায়া রাস্তায় পড়ে রয়েছে কিন্তু সব সিনেমা করা নাই। রাইট। তাহলে আমার বেঁচে থাকার জন্য অনেক অনেক না, অনেক অনেক আর্টিস্ট আমাকে বলে যে ভাই, সংসার চালানোর জন্য তো টাকা লাগবে, এই জন্য কিছু বাজে সিনেমা করি। আপনি তাহলে অন্য কাজ করেন সংসার চালানোর সমস্যা জন্য। হচ্ছে শোবিজে যারা, তাদের তো আসলে অন্য কাজ করার খুব একটা গল্প নাই, একমাত্র ব্যবসা বাণিজ্য করা ছাড়া। তাদেরকে শোবিজকে কেন্দ্র করেই তাদেরকে সবকিছু আবর্তিত হয়। কেন তবে হ্যাঁ, নেওয়াজুদ্দিন সিদ্দিকী কি করছে? তবে সংসার চালানোর জন্য সে সিকিউরিটি গার্ড ছিল, না, সে কেমিস্ট ছিল, কেমিস্টের চাকরি করছে। ফাইন, আমাদের কিন্তু ফজলুর রহমান বাবু ব্যাংকে চাকরি করছে, আপনি ব্যাংকে চাকরি করছেন। না, না, ঠিক আছে। আমরা অন্য প্রফেশন থেকে অনেকেই এখানে এসেছি। হ্যাঁ, আমরা এসে চেষ্টা করছি, আমরা মোশাররফ করিম কোচিং সেন্টার চালাইছে, হ্যাঁ করেছে। রনক হাসান ইয়েতে টেলিকমিউনিকেশনে কাজ করছে, রাইট, শহীদুজ্জামান সেলিম ইয়েতে ক্যাম্প ইয়ে ছিল, যে ওষুধ বিক্রি করতো। রাইট। আমাদের প্রয়াত বুলবুল আহমেদ, উনি ব্যাংকে চাকরি করতেন। তারা আমাদের হাসান এই যে ইমাম ব্যাংকে চাকরি একজন করতেন। বুলবুল আহমেদ কি আরেকজন না, সে যে ক্লাস মেনটেন করতো, সে যে পার্সোনালিটি মেনটেন করতো, রাইট। তারা দিয়ে কখনো কি এত এন্ডোর্সমেন্ট, এত ফিতা কাটানো, না, এত কিছু না, করাতে পারবে? পাশাপাশি পিয়াল ভাই তখন কিন্তু এরকম ছিল না, তখনও ছিল, মার্কেট তখনও এরকম রিয়াজ ছিল না। সাহেবরা ওই যে নাসির গোল্ডের বিজ্ঞাপন করছে, এমনি এমনি রিয়াজ সাহেব করে যায় নাই, জাহিদ হাসান দেবের গোল্ড বিজ্ঞাপন করছে। না, বিষয়টা হচ্ছে সোশ্যাল মিডিয়া হওয়ার কারণে এখন মানে বিজ্ঞাপন করে অন এয়ার করতে কিন্তু পয়সা লাগে না। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। আমি আপনি আজকে একজন তারকা। আমি যদি আপনাকে বলি, ইয়াল ভাই, আমার এই আউটলেটটা আজকে আপনি একটু কষ্ট করে এসে ওপেন করবেন। আপনার সাথে আমার একটা ডিল হলো। আপনি যে ওপেন করলেন, এটা ছবি এবং ভিডিও মুহূর্তের মধ্যে আমি কিন্তু ছড়িয়ে দিতে পারছি। আগে কি ছিল, এটা কিন্তু আপনাকে নিউজ পেপারে বিজ্ঞাপন দিয়ে বলতে হতো, টেলিভিশনে বিজ্ঞাপন দিয়ে বলতে হতো। হ্যাঁ, সেটা তো এখন নাই। না, এখন কিন্তু অ্যাক্টিভেশন কস্ট কমে গেছে, কাস্টিং মানে অন এয়ার কস্টটা কমে গেছে, যার ফলে অনেক কিছু কিন্তু সহজ হচ্ছে। মানে আমি পার্সোনালি এমন অনেক বিজ্ঞাপনে কাজ করেছি যে বিজ্ঞাপনগুলোর অন এয়ার বাজেট ছিল 4-5 কোটি টাকা।
এই 4-5 কোটি টাকা খরচ করে কাজ করার মতো প্রতিষ্ঠানের সংখ্যাও কিন্তু আমাদের দেশে, যদি আপনি চিন্তা করেন, রুট লেভেলে কিন্তু অনেকের নাই। এখন সেগুলো অনেক কমে আসছে। যাই হোক, এত আলোচনা করলাম, স্পেশালি আমরা ওই পয়েন্টটা খোঁজার চেষ্টা করছি, যেই পয়েন্টে তবে আমি আপনার সাথে একমত যে ভালো কন্টেন্ট যদি হয় দর্শক সাড়া দিবে, নাম্বার 1। হ্যাঁ। তো সেই কন্টেন্টের ভালো শুধু নির্মাণ হতে হবে। শুধু দর্শকের সাড়া দেওয়ার একার দায়ভার হ্যাঁ। না, ভালো কন্টেন্টের সাড়া দেওয়ার দায়ভার আর শিল্পীরও। হ্যাঁ, ভালো নির্মাণ হতে হবে, এবং ভালো নির্মাণ একজন তখনই হবে। শিল্পীর কিছু দায়িত্ব আছে, একজন অবশ্যই। শিল্পীর সততার জায়গাটা ওইখানেই। সে অবশ্যই তার দর্শকের সাথে চিট করতে পারে না। একটা খারাপ কন্টেন্ট করা মানে সে তার দর্শকের সঙ্গে প্রতারণা অবশ্যই করবে। পাশাপাশি ভালো নির্মাণ তখনই হবে যখন মানে ভালো মানে উন্নত অভিনয় সেখানে থাকবে, এবং সেখানে ভালো শিল্পীরা যেখানে কাজ করবে। ভালো শিল্পী মানে কিন্তু জনপ্রিয় শিল্পী আমি তা বলছি না। না, ভালো শিল্পী যে অভিনয় বোঝে, অভিনয়টা করতে পারে, তার এক্সপ্রেশনটা ভালো, তার বাচনভঙ্গি ভালো, সবকিছু মিলে। আজিম ভাই, আপনি অনেকদিন ধরে কাজ করতেছেন মিডিয়া, এমন কোন এক্সাম্পল পাইছেন যে শুটিং এ কোনো অনিয়ম, কোনো বৈষম্য, বা এটা মানের দিক থেকে মানের ত্রুটি হয়েছে, জিনিসটা খারাপ হয়েছে, এটা এইভাবে হবে না, এই কারণে কোনো শিল্পী সেট ছেড়ে চলে গেছে? এটা আমি পাইনি। পাশাপাশি আমি একটা অনুরোধ কিন্তু করব। হুমায়ুন ফরিদের বেলায় এরকম প্রচুর হয়েছে। হ্যাঁ, হয়েছে হয়েছে। বলেও নাই, তার পছন্দ হয় নাই, পুরো অ্যারেঞ্জমেন্ট সে চলে গেছে। পাশাপাশি আমি একটা কথা বলবো যে আমাদের দেশে বিভিন্ন প্রজেক্টের যে নামগুলো করা হয়, এই ক্ষেত্রে রুচিশীলতার পরিচয় থাকা প্রয়োজন। এগুলো তো আসলে এক। এগুলো আপনি যেভাবে প্রজেক্ট নাম দিলেন, এগুলো আসলে প্রজেক্ট। আর এগুলো তো ন্যাশনাল, হ্যাঁ, এখন কিন্তু ন্যাশনাল সেকেন্ড টেলিভিশনও হচ্ছে, এগুলো অন এয়ার হইতেছে। হ্যাঁ, সেকেন্ড হচ্ছে গল্প যেন মিলে না যায়। দেখা গেল যে আপনি একটা গল্প করেছেন 5 বছর আগে, সেই গল্পের কাছাকাছি গল্পকে একটু চেঞ্জ করে আমি আরেকটা বানিয়ে ফেলছি। আমরা ছোটবেলায় দেখতাম কি করবে, ছায়া অবলম্বনে, রাইটারের পেমেন্ট নাই তো। ছোটবেলায় দেখতাম যখন লেখা থাকতো ছায়া অবলম্বনে। অবলম্বনে, হ্যাঁ। তো আপনার কিছু না কিছু ইথিক্স আমাদের মেনে চলা প্রয়োজন, এবং Ethics এটা কিন্তু শব্দটা নাই দেখার, এখন আর। এটা কিন্তু টেলিভিশনে যেমন প্রিভিউ হয়, অনলাইনে হয়তো সেটা হয় না, ওটিটিতে হয়তো এখনো শুরু হয়নি, কিন্তু এগুলো আমাদের নির্মাতা প্রতিষ্ঠান বা প্রযোজনা প্রতিষ্ঠান, তাদের এই জিনিসগুলো ভাবা প্রয়োজন। এবং আপনাকে একটা ভিন্ন কথা বলি, RJSC নামে একটা প্রতিষ্ঠান আছে, রেজিস্টার অফ জয়েন্ট স্টক অ্যান্ড কোম্পানিজ, মানে যেখান থেকে কোনো ব্যবসা প্রতিষ্ঠানকে নিবন্ধন করতে হয়। XYZ লিমিটেড নামে আমি যদি একটা ব্যবসা প্রতিষ্ঠান করতে যাই, সবার আগে নামের একটা ছাড়পত্র নিতে হয় যে এই নামে আর কোনো ছবি প্রতিষ্ঠান আছে কিনা। হ্যাঁ। আমাদের দেশেও সেটা হওয়া উচিত। যে নামগুলো একটা বাংলা ভাষাতেই অনেক সুন্দর সুন্দর শব্দ আছে যেটা দিয়ে নামকরণ হতে পারে। কয়েকদিন আগেও এক প্রযোজক চিৎকার করে কাঁদছে ক্যামেরার সামনে যে আমার দরদ আমারে ফিরায় দাও। সে দরদ নাম দিয়ে একটা ছবি নিবন্ধন করছিল, সেই দরদ দিয়ে অনন্য ওনার একটা সিনেমা করতেছে, সে এখন ক্যামেরার সামনে কান্নাকাটি করতেছে আমার দরদ আমারে ফিরায় দাও। এখন তো আছে তো নিবন্ধন প্রক্রিয়া, কিন্তু আপনি যে না মানেন। না, ডেফিনেটলি সেটা অবশ্যই মানে শুধু ইয়ে থাকলেই হবে না, মানে মানে কর্তৃপক্ষ থাকলেই হবে না, তাদের সেই প্রয়োগটা থাকতে হবে, এবং তারা যেন সেই জিনিসগুলোকে নিয়ন্ত্রণ করতে পারেন, শৃঙ্খলাটা যেন বজায় রাখতে পারেন।